Hello, my dear students, especially the SSC aspirants. Welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসটা টিনটন অ্যাবি ওয়ার্ডসওয়ার্থের এই কবিতার উপরে থার্ড ক্লাস হতে চলেছে এবং অফকোর্স এর আগে দুটো ক্লাস তোমরা অলরেডি দেখে নিয়েছো এবং আশা করি যে কনটেক্সটগুলো আলোচনা করেছি ঠিকঠাক বুঝে নিয়েছো। এই পর্বে আমি চেষ্টা করব কিন্তু কবিতার মেজর যে ফিলসফিক্যাল পার্ট তার যতটা সম্ভব কভার করা যায় সেটা কভার করে দেওয়া। এবং অ্যাকচুয়ালি এখানে শুধু ফিলসফি বললে ভুল বলা হবে, এখানে একটা ডিপ স্পিরিচুয়ালিটি রয়েছে এবং সেই ডিপ স্পিরিচুয়ালিটি কিন্তু ইট ইজ নেচার বর্ন অ্যান্ড অফকোর্স ইনফিউজড উইথ দ্য স্পিরিট অফ নেচার, অর্থাৎ প্রকৃতি থেকে জাত প্রকৃতির যে আধ্যাত্মিক বা আত্মিক দিকটা তার দ্বারা পরিপুষ্ট একটা অসাধারণ প্যান্থেস্টিক ফিলসফি বা প্যান্থেস্টিক ক্রিড, যেটা কবি সারা জীবন বিয়ার করেছেন তার মনের মধ্যে এবং তার লেখার মধ্যেও সেটা প্রতিফলন ঘটেছে। আমরা সেটাকে এখানে ফিল করছি অলরেডি এবং আরও বেশি করে ফিল করব। লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য টেক্সট ইটসেলফ। তো আমরা কালকে যেখানে থেমেছিলাম, অর্থাৎ এর আগের ক্লাসে আমরা কভার করেছিলাম এই পর্যন্ত যে ও সিলভান ওয়াই দ্য ওয়ান্ডার থ্রু দ্য উডস হাউ অফন হ্যাজ মাই স্পিরিট টার্ন টু দি, এই পর্যন্ত আমরা গিয়েছিলাম। অ্যান্ড নাও উইথ গ্লিমস অফ হাফ এক্সটিংগুইশড থটস, গ্লিমস মিনস ফ্ল্যাশেস, এবং এখন যে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি এই সেকেন্ড ভিজিটের সময় তোমার পাশে তোমার তীরে দাঁড়িয়ে রয়েছি, তখন কিন্তু মনের মধ্যে বেশ কিছু ফ্ল্যাশেস ঝলক আসছে। সেগুলো কিসের ঝলক? অফ হাফ এক্সটিংগুইশড থট। হাফ এক্সটিংগুইশড, আধা আধা যেগুলো আমি ভুলে গেছি, এক্সটিংগুইশ মানে নিভে যাওয়া, আধা আধা ভুলে যাওয়া কিছু ভাবনা, যে স্মৃতিগুলো হয়তো কিছু আবছা হয়ে গেছিলো সেগুলো আবার রিভাইভ করে যাচ্ছে। উইথ মেনি রেকগনিশনস ডিপ অ্যান্ড ফেইন্ট। রেকগনিশনস মানে যে জিনিসগুলো আগে আমি পারসিভ করেছিলাম, যে জিনিসগুলো আগে আমি আমার মনের মধ্যে নিয়ে গেছিলাম, সেই সমস্ত রেকগনাইজড ফর্মস অফ নেচার, স্টোর অফ মেমোরিজ অফ ডিফারেন্ট বিউটিফুল অ্যাসপেক্টস অফ নেচার, যেগুলো হয়তো কিছুটা হাফ এক্সটিংগুইশড হয়ে গেছিলো, সেগুলো ফেইন্ট হয়ে গেছিলো, আবছা হয়ে গেছিলো, ডিম হয়ে গেছিলো, একটু অনুজ্জ্বল হয়ে গেছিলো, সেগুলো আবার রিভাইভ করছে। অ্যান্ড সামহাট অফ এ স্যাড পারপ্লেক্সিটি, স্যাড, কিছুটা স্যাডও আমি ফিল করছিলাম। অ্যান্ড আই ফেল্ট পারপ্লেক্সড। কই বলছেন আমি পারপ্লেক্সড বা দ্বিধাগ্রস্ত হয়ে গেছিলাম। কেন দ্বিধাগ্রস্ত? তাহলে কি আমার মন বদলে যাচ্ছে? মনের যে আমার পারসেপটিভ পাওয়ার সেটা কি কমে যাচ্ছে? বা সাস্টেনিং যে অ্যাবিলিটি সেটা কি কমে যাচ্ছে? কারণ আমি অনেক কিছু জিনিস যেন ভুলে যাচ্ছিলাম, সেই জন্য আমার মনটা একটা স্যাডনেসে এবং পারপ্লেক্সিটিতে সাফার করছিল। তো সেখানে বলছেন যে এখন আমি যে দাঁড়িয়ে রয়েছি আজকে, সেই রকম কিছু অতীত স্মৃতি, দ্য পিকচার অফ দ্য মাইন্ড রিভাইভস এগেইন, মনের সেই ছবিগুলো আবার নতুন করে পুনর্জাগরিত হচ্ছে এবং তার সঙ্গে মিশে রয়েছে এই যে কিছুটা একটা স্যাড পারপ্লেক্সিটি, সেটা কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে। কারণ যে কারণে তিনি স্যাড ছিলেন, যে কারণে পারপ্লেক্সড ফিল করছিলেন, সেই কারণগুলো আস্তে আস্তে যখন তিনি এখানে এসে নতুন করে আবার আগের স্মৃতিগুলো ফিরে পাচ্ছেন, তখন আস্তে আস্তে করে কেটে যাচ্ছে। এবং সেই জন্যই বলছেন দ্য মাইন্ড রিভাইভস এগেন, দ্য পিকচার অফ দ্য মাইন্ড রিভাইভস এগেন হোয়াইল হিয়ার এ স্ট্যান্ড। কখন এটা ঘটছে না? যখন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। নট অনলি উইথ দ্য সেন্স অফ প্রেজেন্ট প্লেজার, আমি যে আজকে বর্তমান আনন্দটা উপভোগ করছি কেবল তাই নয়, বর্তমানে আনন্দ সেটা তো উপভোগ করছি, ওকে, অ্যান্ড আই এম অফকোর্স এনজয়িং ইট টু দ্য হার্টস কন্টেন্ট, বাট উইথ প্লেজিং থটস। কিন্তু এখান থেকে আমি বেশ কিছু আনন্দদায়ক ভাবনাকে নিয়ে যাচ্ছি, বেশ কিছু আনন্দদায়ক ভাবনা, যে ভাবনাগুলো কিন্তু ভবিষ্যতেও আনন্দ দেবে। প্লেজিং থটস দ্যাট ইন দিস মোমেন্ট, যে ভাবনাগুলো এই মুহূর্তে মাথায় আসছে, কিন্তু এই মুহূর্তে সে কিন্তু স্টোর করে নিচ্ছে, আমার মন ওই ভাবনাগুলো স্টোর করে নিচ্ছে। কি স্টোর করছে? ইন দিস মোমেন্ট দেয়ার ইজ লাইফ অ্যান্ড ফুড ফর ফিউচার ইয়ার্স। এই ভাবনাগুলো কিন্তু আমার মনের খোরাক হয়ে দাঁড়াবে, ফুড অ্যান্ড লাইফ ফর মাই মাইন্ড। সো আমার মনকে ভবিষ্যতে ফিডিং করবে কী দিয়ে? উইথ প্লেজারেবল মেমোরিজ। এবং অফকোর্স মাই মাইন্ড উড ফিল লাইভলি, আমার মন একটা অদ্ভুত প্রাণবন্ধতা অনুভব করবে, লাইফ থাকবে, এবং অফকোর্স আমার মন এই সমস্ত স্মৃতি থেকে সে তার খোরাক জুটিয়ে নেবে। অ্যান্ড সো আই ডেয়ার টু হোপ, এখানে গ্রামাটিক্যাল ছোটো একটা মিস্টেক রয়েছে, তোমরা ভালো করে জানো। ডেয়ার পরে জেনারেলি টু আমরা ব্যবহার করি না, যদি ডেয়ারকে আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করি তাহলে হওয়া উচিত ছিল আই ডেয়ার হোপ। কিন্তু ওই যে ওয়াইজ মিস্টেক বা আশ্র প্রয়োগ, যারা মহান স্রষ্টা তাদের গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আমরা এখানে ধরবো না। এবং আমি সাহস করছি আশা করতে, অর্থাৎ আমি আশা রাখছি, দো চেঞ্জড, যদিও বদলে যাব হয়তো বা বদলে গেছি, নো ডাউট, ওকে,
নিঃসন্দেহে বদলে গেছি আমি ফ্রম হোয়াট আই ওয়াজ। ওকে, যখন আমি মানে যা ছিলাম আমি, কখন, হোয়েন ফার্স্ট আই কেম আমাং দিস হিলস, যখন প্রথমবার আমি এসেছিলাম এই পাহাড়গুলোর মধ্যে, তখন যা ছিলাম সেখান থেকে অফকোর্স আমি বদলে গেছি, এটা নিয়ে কোনো ডাউট নেই, উইদাউট এনি ডাউট, ডাউটলেস ইট ইজ দ্যাট আই হ্যাভ চেঞ্জড। এবং চেঞ্জ ইজ দ্য ফ্যাশন অফ টাইম, ফ্যাশন অফ আওয়ার লাইফ, ইট ইজ দ্য জেনারেল ল অফ এভরি হিউম্যান বিংস লাইফ। শুধু আমাদের জীবন কেন, সারা পৃথিবীর নিয়ম হচ্ছে বদল। তো বদলে গেছি আমি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আনডাউটেডলি আই হ্যাভ চেঞ্জ ফ্রম হোয়াট আই ওয়াজ হোয়েন আই ফার্স্ট কেম অ্যামং দিস হিলস, হোয়েন লাইক এ রো। এইখানে একটা ট্রানজিশন রয়েছে। যখন প্রথমবার এসেছিলেন তখন 5 বছর আগে, তখন 5 বছর আগে যে পিকচারটা ছিল সেই পিকচারদের সঙ্গে মিলবে না, কারণ এখানে দেখা যাচ্ছে চাইল্ডহুড বা আর্লি খুব এজের কিছু অ্যাক্টিভিটিস এখানে বলছেন। কি বলছেন? যদি আমি ধরে নিই এখন তিনি যখন এসছেন সেই সময়টা ইয়ুথ, তাহলে নিঃসন্দেহে তার 5 বছর আগে খুব বেশি তিনি একদম ছোট বাচ্চা ছিলেন, ব্যাপারটা এরকম নয়। তো যাই হোক, তিনি বলছেন তখন আমি ডেফিনেটলি ইয়াঙ্গার ছিলাম। ওকে, তো এইখানে একটা ছোট্ট কনফিউশন আছে, কনফিউশনটাকে আমরা একটু এখানে ব্যাপারটা বুঝে নেব। হোয়েন লাইক এ রো মিনস ইয়াং ডিয়ার, যখন একটা ছোট্ট হরিণ ছানার মতো, হরিণ শিশুর মতো, আই বাউন্ডেড ওভার দ্য মাউন্টেন্স, আমি লাফিয়ে বেরিয়েছি, লাফিয়ে বেড়াতাম এই সমস্ত পাহাড়ের উপরে। মানে তখন অ্যাকচুয়ালি আরও বেশি প্রাণবন্ত ছিলাম, আরও বেশি এক্স্যাক্টলি আমার মধ্যে একটা অদ্ভুত প্রাণোচ্ছলতা ছিল। তো সেই প্রাণোচ্ছলতার জন্য যেন আমি পাহাড়ে পাহাড়ে লাফিয়ে বেড়াতাম। আই বাউন্ডেড ওভার দ্য মাউন্টেন্স বাই দ্য সাইডস অফ দ্য ডিপ রিভার্স, এখানে যে গভীর নদী খাত, পাহাড়ি অঞ্চলে আমরা জানি পাশের দিকে নদীর খুব একটা বিস্তার থাকে না, এক্সপ্যানশনটা পাশের দিকে খুব একটা হয় না, নদী খাত নিচের দিকে নেমে যায়, ফলে এর যে চ্যাজমটা বা নদীর যে খাতটা সেটা অনেক গভীর। তো এই গভীর নদীগুলোর পাশে আমি লাফিয়ে বেরিয়েছি। অ্যান্ড দ্য লোনলি স্ট্রিমস, বড় নদীর পাশাপাশি কিছু ছোট মানে জলধারাও ছিল, যেগুলো ছোট ছোট জলধারা, যে এগুলোকে স্ট্রিম বলছেন, ছোট নদীও বলা যেতে পারে, সেগুলোর পাশে আমি লাফিয়ে বেড়াতাম। হোয়ার এভার নেচার লেড, যেখানেই প্রকৃতি তার রূপ মেলে ধরেছে, যেখানেই প্রকৃতি বিস্তৃত হয়েছে তার সৌন্দর্যটালি নিয়ে, সেখানেই আমি লাফিয়ে বেরিয়েছি। ওকে, হোয়ার এভার নেচার লেড মোর লাইক এ ম্যান, এবং আমি তখন ছিলাম অনেক বেশি সেরকম একজন মানুষ। ওকে, ফ্লেইং ফ্রম সামথিং দ্যাট হি ড্রেডস দ্যান ওয়ান হু সট দ্য থিং হি লাভড, যখন আমি এরকম একজন মানুষ ছিলাম যেখানে পালিয়ে যেত, ফ্লাইং ফ্রম সামথিং, কোনো একটা জিনিস থেকে, দ্যাট হি ড্রেডস, যেটা সে ভয় পায়, দেন ওয়ান, আমি বরং এরকম মানুষ ছিলাম না, হু সট দ্য থিং হি লাভড, যে কিনা যে জিনিসটা ভালোবাসে সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। অ্যাকচুয়ালি এই দুটো বৈশিষ্ট্যের জায়গায় এসে কনফিউশনটা আরও স্ট্রঙ্গার হবে। মানুষ যখন ইয়ুথ হয়ে থাকে তখন ভালো লাগা জিনিসটাকে সে প্রচণ্ড রকমভাবে গ্র্যাব করার চেষ্টা করে, পাওয়ার চেষ্টা করে, এনজয় করার চেষ্টা করে টু দ্য ফুলেস্ট। আর যখন কৈশোরে থাকে মানুষ, বাল্যে থাকে, চাইল্ডহুড বা আমাদের যে বয়হুডে আমরা থাকি, তখন আমরা দেখি কি আমরা কোনো জিনিস হয়তো ভালো লেগেছে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ভয়ের অনুভূতিও থাকে। আমরা যে প্রিলিউড কবিতাটা ওয়ার্ডসওয়ার্থের রয়েছে, একটা মহাকাব্যিক কবিতা, সেখানে এই বিষয়টা আমরা ভালো করে আরও বুঝতে পারবো। ওর একটা মিনিয়েচার টাচ এখানে রয়েছে। আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে এই কবিতাটা কিন্তু প্রিলিউডের একটা মিনিয়েচার ফর্ম বলে আমরা ধরতে পারি। একটা কিছু কিছু টাচ এখানে রয়েছে। ছোটোবেলার তার স্মৃতি, যেখানে উনি বলছেন যে ওখানকার কাছাকাছি লেক ছিল, লেকে তিনি জেলেদের বোট নিয়ে চলে যেতেন, সামনে তখন দেখা যাচ্ছে সূর্যের আলোয়, মানে সূর্যাস্তের আলোয় আলোকিত পাহাড়, দেখতে সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে যখন আলোটা নিভে যেত তখন ওই পাহাড়টা, যেটাকে তিনি একটুখানি এনজয় করছিলেন, তার অসাধারণ বিউটি, সেটাকেই তার একটা ভয়ানক কোনো অস্তিত্ব মনে হতো, কোনো দৈত্য মনে হতো। সঙ্গে সঙ্গে তিনি প্রাণপণে পালিয়ে এসে নৌকাটাকে অন্যরকম তীরে ফেলে দিয়ে পালাতে চেষ্টা করতেন। এছাড়া এরকম বহু এক্সপিরিয়েন্স ওখানে রয়েছে। ফলে ওখানে আমরা দেখতে পেতাম কিনা প্রিন্সিপাল অফ প্লেজার অ্যান্ড প্রিন্সিপাল অফ ফিয়ার, এই দুটো নেচারের যে দুটো খুব স্ট্রং গাইডিং প্রিন্সিপাল কবিতার নিজের জীবনে খুব ফরমেটিভ ওয়েতে ফিল করেছেন, এবং তিনি এটা খুব স্ট্রংলি সারা জীবন ধরে ফিল করেছেন যে নেচার তাকে এই ভয় এবং আনন্দ দুটো প্রিন্সিপালে মানুষ করেছিলেন বলে তিনি মানুষ হিসাবে এবং কবি হিসাবে ডেভেলপ করতে পেরেছিলেন। তো এই জায়গাটাতে, এই যে জায়গাটা বলা হচ্ছে, যখন মানুষ পালাতে চায় তখন তাহলে এটা আমরা দেখে নিচ্ছি খুব বয়হুড বা কৈশোরের বিষয়। তাহলে নিঃসন্দেহে 5 বছর আগে সেই অবস্থাটা ছিল না যে বয়হুড বা কৈশোর। এখানে ছোট্ট টাইম স্কিমের সমস্যা রয়েছে, এইটুকুকে আমরা কিন্তু
জাস্ট একটু সাইড করে বেরিয়ে যাব। কারণ কবি এখানে যেটা বলতে চেয়েছেন যে আমার ছোটোবেলায় আমি প্রকৃতিকে যেভাবে দেখেছি আমি আমার খেলার মাঠ হিসাবে। আমরা খেলার মাঠে গিয়ে যেরকম নিঃসন্দেহ তো দার্শনিক হয়ে ভাবতে বসি না, বা কোনো গভীরতর ভাবনায় ডুবে যান, আমরা ওখানে ছুটে বেড়ানোটাই সেখানে আনন্দ। ছোটোবেলার যে আনন্দ সেটা হচ্ছে ছুটে বেড়ানোর আনন্দ, লাফালাফি করার আনন্দ, দৌড়ঝাঁপ করার আনন্দ। ঠিক সেই রকমভাবে প্রকৃতিকে তিনি দেখেছিলেন তার ছোটোবেলার খেলার মাঠ হিসাবে। সেই জন্য এখানে পাহাড়ের উপরে, নদীর পাশে, ছোটো ঝর্ণার পাশে তিনি দৌড়ে বেড়াতেন। ওকে, তো সেই জন্য এটা প্রথমবারের স্মৃতি ভাবলে কিন্তু ভুল হবে। ইন জেনারেল এটা তার ছিল আর্লি এজ বা চাইল্ডহুডের স্মৃতি, এবং সেই স্মৃতিটাকে তিনি একটু এক্সটেন্ড করে এর সঙ্গে কানেক্ট করে দিয়েছেন। ঠিক আছে, এটাকে একটু বিস্তৃতিতে টেনে এনে এই কন্টেক্সটের সঙ্গে কানেক্ট করেছেন যাতে পুরো বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়। তো কী বলছে, মোর লাইক এ ম্যান ফ্লাইং ফ্রম সামথিং। আমি ছিলাম তখন অনেক বেশি ওই রকম যে মানুষ যে পালাতে চাইতো, ঠিক আছে, ওই কোনো একটা জিনিস, ঠিক আছে, যেটাকে সে ভয় পাচ্ছে। দেন ওয়ান, আমি কিসের থেকে অনেক বেশি করে ওইরকম মানুষ ছিলাম, ওই রকম আরেকজন মানুষের মতো, হু সট দ্য থিং হি লাভড। একজন মানুষ যে কিনা কোনো একটা জিনিস যেটা ভালোবাসে সেটাকে সে খুঁজে পাওয়ার চেষ্টা করে, এরকম মানুষ আমি তখন ছিলাম না। কখন? যখন ওই প্রথম এসেছিলাম প্রকৃতির সাহায্য, যেখানে একদম তিনটার আমি ভাবলে মুশকিল আছে। প্রকৃতির সাহায্যে যখন আমি আনন্দ পাওয়া শুরু করলাম, তখন আমি ছিলাম পালিয়ে বেড়ানো প্রকৃতির বিভিন্ন রূপ থেকে এরকম একজন মানুষ, লাফিয়ে বেড়ানো, দৌড়ে বেড়ানো একজন মানুষ। ওকে, ফর নেচার দেন, কারণটা কী ছিল না, তখন প্রকৃতি আমার কাছে ছিল ফর নেচার দেন। এবং নেচার কেমন না, দ্য কোর্সার প্লেজার্স অফ মাই বয়েজ ডেজ, এই যে কথাটা বলেছে। তো বয়েজ ডেজে তিনি এখানে আসেন, তো ইন জেনারেল নেচারের প্রাঙ্গণে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে এখানে জেনারেলাইজ করেছেন তিনি, এই প্রসঙ্গকে কানেক্ট করেছেন ওই ছোটোবেলার অভিজ্ঞতাগুলোর সঙ্গে। তখন প্রকৃতি আমার কাছে কেমন ছিল, আচ্ছা, ফর নেচার দেন দ্য কোর্সার প্লেজার অফ মাই বয়েজ ডেজ। কোর্সার প্লেজার, নট ফাইনার প্লেজার্স, অর্থাৎ আমাদের যে সমস্ত ভাবনাগুলো, উপলব্ধিগুলো বয়সের সঙ্গে সঙ্গে আসে, সেগুলো অনেক বেশি সূক্ষ্ম, অনেক গভীরতর লেভেলে। কিন্তু ছোটোবেলার যে আনন্দ, এবং সেটা হয়তো আমাদেরকে আনন্দ দেয়, কোনো প্লেজারেবল থটস আছে, সেটা মানসিক জগৎ থেকে আসে। এই স্যাটিসফ্যাকশনটা ছিল কিন্তু কোর্সার, অনেক সুপারফিশিয়াল। কোর্স কথা মানে আমরা জানি কর্কশ, রাফ, এই অর্থে। এখানে রাফ মানে আনসফিস্টিকেটেড। ওকে, নট দ্যাট ফাইন কাইন্ড অফ থটস অর রিয়েলাইজেশনস। দ্য কোর্সার প্লেজার্স অফ মাই বয়েজ ডেজ, আমার ছোটোবেলার সেই সমস্ত কোর্সার আনন্দগুলো, অ্যান্ড দ্য গ্ল্যাড অ্যানিম্যাল মুভমেন্টস, এবং সেই সময় যে অ্যানিম্যাল লাইক মুভমেন্টস সব চলে গেছে, হল গন বাই। আজকে আর কিন্তু যেগুলো নেই। এই যে রোর একটা ইমেজ এনেছেন, ছোটো হরিণ ছানার মতো। আমরা দেখেছি ছোটো ছাগল ছানাগুলো ঘাসের মাঠে ছেড়ে দিলে তারা তিড়িংবিড়ি করে লাফাতে থাকে, খাওয়ার থেকে লাফানোয় তারা অনেক বেশি ইন্টারেস্টেড থাকে। এটা সবার ক্ষেত্রেই, সমস্ত প্রাণীদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও তাই। ছোটো বাচ্চারা কিন্তু তারা অত গীতা, ভগবত গীতা, বাইবেল, কোরআন নিয়ে ভাবে না, বা ডিপার ফিলসফি নিয়ে ভাবে না। তার দৌড়ে বেড়ানোটাই তাদের কাছে আনন্দ, ওটাকেই তারা বেস্ট টার্গেট অফ দেয়ার লাইফ বলে ভাবে, খেলাধুলা ইত্যাদি ইত্যাদি। সো সব কিছু ওই সময়কার যে গ্ল্যাড অ্যানিম্যাল মুভমেন্টস, তাহলে অ্যানিম্যালরাও কিন্তু গ্ল্যাড থাকে, ঠিক আছে, এক্সট্রিম ফর্মে গ্ল্যাড থাকে। সেই ধরনের মুভমেন্টসগুলো আমার জীবনে ছিল। ছোটোবেলার খেলার আনন্দ, দৌড়ানোর আনন্দ, লাফানোর আনন্দ, সেগুলো কিন্তু চলে গেছে টু মি। এবং সেই সময়কার নেচার ছিল টু মি ওয়াজ অল ইন অল। এই নেচার কেমন নেচার, মাঝখানে যে ব্র্যাকেটেড পার্ট, সেই ব্র্যাকেটেড পার্টটা আমরা নেচার তখন কেমন ছিল কবির কাছে তার ইন্টারপ্রিটেশন হিসেবে ধরবো। নেচার দ্যাট ইজ, এই অর্থে ধরবো নেচার। তখন নেচার আমার কাছে কেমন ছিল, দ্য সোর্স অফ প্লেজার, দ্য সোর্স অফ গ্ল্যাড অ্যানিম্যাল মুভমেন্টস, সেগুলো কিন্তু এখন আর নেই। এবং তখন ওই নেচারের যে ম্যানিফেস্টেশন বা প্রকৃতির যে বাহ্যিক রূপ, রস, গন্ধ, বর্ণ, তার আনন্দ, সেগুলোই ছিল আমার কাছে অল ইন অল। তার মধ্যে কী ডিফার আসপেক্টস রয়েছে, কি ডিফার ফিলসফি ইনফিউজড রয়েছে, এগুলো কখনো ভেবে দেখার আমি চেষ্টা করিনি। দ্য সাউন্ডিং ক্যাট্রাক্ট, এরপরে বয়েজ যে ডেজগুলো, সেগুলো পেরিয়ে এসে আর ইয়থের যে পিকচার, সেই পিকচারটা এবার আমরা দেখব। সাউন্ডিং ক্যাট্রাক্ট, ঠিক আছে, ঝরঝর করে ঝর্ণা ঝরে পড়ছে, একটা প্রাণবন্ত, যেন একটা আহ্বান, আজ ইট ওয়াজ এ কল, ওয়াইল্ড কল ফর মি, ঠিক আছে, যেন মুখরিত ঝর্ণা, ঠিক আছে, তাকে ডাকতো। দ্য সাউন্ডিং ক্যাট্রাক্ট হন্টেড মি লাইক এ প্যাশন কথা মানেটা আমরা যেটা বুঝি, ডিপ অ্যাটাচমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট আর অ্যাট্রাকশন ফর সামথিং। জেনারেলি আমরা বিলাভেড
কোনো মানুষের প্রতি যে আকর্ষণটা ফিল করি, মেন্টাল এবং ফিজিক্যাল বোথ, সেটাকে আমরা প্যাশন বলি। কবি বলছেন, আমি আর্লি ইয়থে এসে বা ইয়থে যখন আমি এসে হাজির হলাম, সেই সময়টাতে কিন্তু প্রকৃতির এই সমস্ত রূপরস গন্ধের প্রতি আমার যে অ্যাটাচমেন্ট একটু বদলে গেল। তখন এইগুলোকে দেখে আমি প্যাশনেট ফিল করতাম, আই ফেল্ট চার্জড আপ, ওকে, গট প্যাশনেট। দ্য সাউন্ডিং ক্যাটারাক্ট হন্টেড মি লাইক এ প্যাশন, দ্য টল রক, সেই সুউচ্চ স্টিপ খাড়া পাহাড়, দ্য মাউন্টেন, দ্য ডিপ অ্যান্ড গ্লুমি উড, চারদিকে ছড়িয়ে থাকা পাহাড়, উপত্যকা, জঙ্গল, দের কালার্স অ্যান্ড দের ফর্মস, তাদের রূপ, রস, গন্ধ, বর্ণ সব কিছু, ওয়ার দেন টু মি অ্যান অ্যাপিটাইট, যেন আমার কাছে ছিল একটা খিদা, মিনস দে সিম্পলি অ্যাট্রাক্টেড মি জাস্ট লাইক অ্যান অ্যাপিটাইট লিডস আস টু দ্য এনজয়মেন্ট অফ দ্য ফুড। অর্থাৎ এগুলো আমার কাছে না তীব্র একটা আকর্ষণের জায়গা ছিল। আমি ক্ষুধার্ত বোধ করতাম, যত বেশি এগুলো দেখতাম আরও বেশি যেন দেখার জন্য অনুভব করতাম, মানে একটা আকর্ষণ অনুভব করতাম। ওকে, সো এই সব কিছু না আমার কাছে, আমার মধ্যে ক্ষুধার একটা উদ্রেক করতো। ছোটোবেলায় এই ক্ষুধার অনুভূতিটা ছিল না, তীব্র একটা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল না। ক্ষুধা বলতে এখানে প্রোফাউন্ড ডিজায়ার টু গেট, টু এনজয়, যেটা ইয়থের একটা ফিচার। ঠিক আছে, আ ফিলিং অফ হিলিং অ্যান্ড এ লাভ, মিনস আ ফিলিং অফ লাভ, ওকে, একটা ভালোবাসার অনুভূতি, দ্যাট হ্যাড নো নিড অফ এ রিমোটার চার্ম, যে অনুভূতির কোনো প্রয়োজন ছিল না দূরবর্তী কোনো আকর্ষণের। দূরবর্তী আকর্ষণ মানে এখানে ডিফার ফিলসফিক্যাল রিয়েলাইজেশন এটাকে বলা হচ্ছে। গভীরতর যে উপলব্ধি আমাদের থাকে, যে সমস্ত রিয়েলাইজেশনস আমরা ফিল করি, সেগুলো একটা অ্যাট্রাকশন থাকে। কোনো একটা জিনিস গভীরে যদি আমরা বুঝে ফেলতে পারি, সেটাও আমাদের আনন্দ দেয়। ফলে দূরতম কোনো এর অ্যাটাচমেন্ট রয়েছে কিনা বা এর কোনো সিগনিফিক্যান্স রয়েছে কিনা, এগুলো কোনোটাই আমার ভাবার প্রয়োজন পড়তো না। ঠিক আছে, এই সমস্ত আনন্দগুলো, এই ভালো লাগার অনুভূতিগুলোতে কোনো প্রয়োজন ছিল না কোনো দূরবর্তী আকর্ষণের, কোনো ফিলসফিক্যাল বা কোনো ডিফার স্পিরিচুয়াল কোনো আসপেক্ট রয়েছে কিনা সেটা ভাবার কখনো প্রয়োজন পড়েনি। বাই থট সাপ্লাইড, যে চার্মটা কিন্তু, যে আকর্ষণটা সাপ্লাই করতে পারে থটস, প্রোফাউন্ড থটস, গভীর যে সমস্ত আমাদের ভাবনা চিন্তা, যে আনন্দটা আমাদের সাপ্লাই করে, সেগুলো কোনো দরকার ছিল না। নর এন ইন্টারেস্ট, কোনো আগ্রহ, ইন্টারেস্ট মানে এখানে আগ্রহের প্রয়োজন ছিল না এই আনন্দের জন্য, যে আগ্রহটা নট বরোড, মিনস আনবরোড ফ্রম দ্য আই। চোখে দেখার আনন্দটা ছিল ইয়থের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তখন চোখে দেখতে পাচ্ছি না, মানসিক কোনো জায়গা থেকে, গভীরতর কোনো মননের জায়গা থেকে তুলে আনা কোনো ভাবনা, সেটা আমাকে সমৃদ্ধ করছে, আনন্দ দিচ্ছে, এরকম কোনো ব্যাপার ওখানে ছিল না। ওখানে যা কিছু ছিল, এভরিথিং ওয়াজ ভিজুয়াল প্লেজার, ওকে, ইন এ সেন্স ইট ওয়াজ সেন্সুয়াল প্লেজার। ওকে, সেন্সুয়ালি এই কথাটা হয়তো অনেকের আপত্তি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফিজিক্যাল লেভেলের পুরোপুরি আনন্দ। দ্যাট টাইম ইজ পাস্ট, এই সময়টা চলে গেছে। অ্যান্ড অল ইটস একিং জয়স আর নাও নো মোর, অ্যান্ড অল ইটস ডিজি র্যাপচার্স। ইয়থের আনন্দ হচ্ছে একিং জয়স, ডোন্ট টেক আদারওয়াইজ। আমি যেটা এখানে একটু বলে নিই, ইভেন দ্য মোস্ট ইন্টেন্স কাইন্ড অফ সেক্সুয়াল প্লেজার অ্যাসোসিয়েটেড উইথ ইয়থ, দ্যাট ইজ অলসো সাম কাইন্ড অফ একিং জয়। এখানে যন্ত্রণা আনন্দের উদ্রেক করে। আমি অন্যভাবে একটু ব্যাখ্যা করে, দেখা গেলো ফুটবল মাঠে কোনো একজন খেলোয়াড় গোল করলো, গোল করতে গিয়ে দেখা গেলো ঘাসে ঘষড়ে গেল বা হয়তো কোথাও একটু লাগলো, কিন্তু সেই ওই মুহূর্তে যে যন্ত্র অনুভূতি, তখন কিন্তু সাকসেসের প্লেজারের সঙ্গে মিশে এক অদ্ভুত ইনটক্সিকেশন তৈরি করে। ফলে ইয়থের যে আনন্দ, সেটা কিন্তু আমাদেরকে অনেক সময় পেইনফুল প্লেজার দেয়। এবং পেইনফুল প্লেজার আরেকটা মানেও আছে, কখনো কখনো এই প্লেজারের অ্যাট্রাকশন আমাদেরকে পেইন ফিল করে, যখন আমরা পাই না ওই আনন্দের স্যাটিসফ্যাকশন, তখন আমরা অনেক ক্ষেত্রে পেইন ফিল করি। তাই ইয়থ ইজ দ্য টাইম অফ একিং জয়েস, পেইনফুল প্লেজারের সময় সেগুলো কিন্তু আর নেই, সেগুলো চলে গেছে। অ্যান্ড অল ইটস ডিজি র্যাপচার, র্যাপচার মানে তীব্র আনন্দ, এই সমস্ত তীব্র আনন্দগুলো এই মুহূর্তে আর নেই। ঠিক আছে, ডিজি মানে যেখানে আমাদের মাথা ঘুরতে থাকে, মিনস উই গেট গিডি, উই গেট ইনটক্সিকেটেড। আমরা যখন অলমোস্ট মাতাল হয়ে যাই আনন্দ নিয়ে, আমাদের মাথা হয়তো অনেক সময় স্বাভাবিক তার স্থিরতা হারিয়ে ফেলে, সেই রকম তীব্র আনন্দের যে সময়, সেগুলো সব অতীত, সেগুলো এখন আর নাই। নট ফর দিস ফ্রেন্ড আই, এর জন্য যে আমি বিশাল দুঃখী, একদম অজ্ঞান হয়ে যাচ্ছি দুঃখে, ব্যাপারটা ওই রকম নয়। নর মোর নর মারমার, আমি কোনো শোকও করছি না, বিলাপও করছি না, কি সামান্যতম গজগজও করছি না যে কী হলো, সব চলে গেলো জীবনে, এগুলো থাকলো না, হায় হায় কী হলো, সামান্য বা বড়সড় কোনো আমি ল্যামেন্টেশনে যাচ্ছি না, ওর জন্য আমি আদবেই দুঃখী নই। ওকে, আদার গিফটস হ্যাভ ফলোড, দ্যাট ইজ দ্য প্রপার অ্যাপ্রোচ অফ দ্য মাইন্ড। কারণ আমি জানি সময় স্বাভাবিকভাবে কিছু জিনিস কেড়ে নেবে, বয়েস গ্ল্যাড অ্যানিমেল মুভমেন্টস থাকবে না, তার জায়গায় নেবে ইয়থফুল একিং জয়েস, তারপর সেটাও একদিন চলে যাবে, তার জায়গায় আসবে কিন্তু প্রোফাউন্ড ফিলসফিক অ্যান্ড স্পিরিচুয়াল বেন্ড অফ মাইন্ড। সেটা বলছে আমি
ওই কারণেই কোনোভাবে দুঃখী নই, আমি যে এর জন্য খুব দুঃখিত, খুব অসুখী তা কিন্তু নই। নট ফর দিস ফেন্ট আই ডোন্ট সাফার এনি কাইন্ড অফ মেন্টাল অ্যাগনি। ফেন্ট করা মানে এখানে অজ্ঞান হয়ে যাওয়া অর্থে ধরো না। আই ফিল এনি সরো, নো, নট ফর দ্যাট। নর মোর নর মারমার, আমি বিলাপও করছি না, কোনো রকম সামান্যতম দুঃখও প্রকাশ করছি না। আদার গিফটস হ্যাভ ফলোড, কারণ আমি জানি যে গিফট অফ লাইফ, গিফট অফ নেচার চলে গেছে আমার জীবন থেকে, তার জায়গায় অন্য গিফট এসছে। ওকে, ফর সাচ লস, যে লসটা আমার হয়েছে, ইউথফুল প্লেজার চলে গেছে, তার একিং জয় চলে গেছে, তার জন্য আমি বিশ্বাস করি, আই বিলিভ অ্যাবান্ডান্ট রিকম্পেন্স, তো যথেষ্ট রিকম্পেন্সেশন বা ক্ষতিপূরণ আমি পেয়ে গেছি। ফর আই হ্যাভ লার্ন ইট, কারণ আমি শিখেছি, আই হ্যাভ লার্ন টু লুক অন নেচার, প্রকৃতির দিকে তাকাতে, নট অ্যাজ ইন দ্য আওয়ার অফ থটলেস ইউথ, ভাবনা চিন্তাহীন যে যৌবন, তখন আমরা কিন্তু খুব একটা গভীর ভাবার মতো জায়গায় থাকি না, বা আমাদের দক্ষতাও থাকে না। সেই সময় প্রকৃতিকে দেখার যে আমার চোখ, সেখান থেকে বদলে গেছে। ঠিক আছে, আই হ্যাভ লার্ন টু লুক অন নেচার, আমি প্রকৃতিকে দেখতে শিখেছি ঠিক সেরকমভাবে না, নট অ্যাজ ইন দ্য ওয়ে অ্যাজ ইট ওয়াজ ইন দ্য আওয়ার্স অফ আওয়ার ইউথ, অ্যান্ড দ্যাট ওয়াজ থটলেস ইউথ। ওকে, অ্যান্ড থটলেস ইউথ। এরপরে যে সেকশনটা আসছে, বাট হিয়ারিং অফন টাইম দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, কিন্তু প্রায়শই এখন আমি শুনি প্রকৃতির মধ্যে একটা অদ্ভুত চাপা দুঃখের যেন মিউজিক মানব জীবন সম্পর্কে। এই জায়গাটা একটু ডিটেল ইন্টারপ্রিটেশনের দরকার রয়েছে। সেই ইন্টারপ্রিটেশনটা কিন্তু আজকে আমি আর দিতে চাইছি না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু পরের দিন ডেফিনেটলি চেষ্টা করব এই জায়গাটাকে খুব ভালো করে বুঝে নেওয়া, এবং অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল আমি এফার্টটা নেব কবিতাটাকে শেষ করার। হ্যাঁ, এটা অবশ্যই আমি এর আগের দিনও বলেছিলাম, এমন একটা কবিতা যেখানে কিন্তু তাড়াহুড়ো করা যায় না। এটাকে খুব প্রোফাউন্ড একটা, যেহেতু স্পিরিচুয়ালিটি এবং ফিলসফিক্যাল বিভিন্ন রকম প্রসঙ্গে সমৃদ্ধ একটা কবিতা, তাই আমাদের একটু সময় নিয়ে বুঝতে হবে। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসগুলোতে। সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে কানেক্টেড বিটুইন দ্য নেক্সট ক্লাসেস। থ্যাংক ইউ অল।